এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর 92 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 92 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 10 নম্বরে বলা হয়েছে নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করি এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। আমাদেরকে কিন্তু বলা হয়েছে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। এখন সমতুল ভগ্নাংশটা কি, এটি কিন্তু আগে আমাদের জানতে হবে, আর না হলে কিন্তু আমরা এই অঙ্কগুলোর সমাধান করতে পারবো না। দেখো, এখানে যে সমতুল কথাটা রয়েছে, এই সমতুল কথার অর্থ হচ্ছে সমতুল্য বা সমান। তাহলে আমরা কি শিখলাম? সমতুল মানে হচ্ছে সমান। এখন দেখো, আমরা যদি এই নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা কিছু জোড়া জোড়া ভগ্নাংশ দেখতে পাচ্ছি, যেমন এই এক জোড়া, এই এক জোড়া, এটি এক জোড়া, এটি এক জোড়া। এখন এই জোড়াগুলো অর্থাৎ এই ভগ্নাংশটি এবং এই ভগ্নাংশটি সমতুল কিনা। সমতুল মানে কি? সমতুল মানে হচ্ছে সমান, অর্থাৎ এই দুটি ভগ্নাংশ সমান কিনা সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখন আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো, আমরা যদি প্রথম এই যে অঙ্কটা রয়েছে এটিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের কিন্তু তীর দিয়ে দেখানো হয়েছে। আমরা যেটি করব, আমরা এই যে হর রয়েছে এই হরের সাথে লবকে আমরা গুণ করে দিব, এবং এইখানে যে লব রয়েছে লবের সাথে আমরা এখানের হরকে গুণ করে দিব। অর্থাৎ আমরা নিচের সংখ্যার সাথে উপরের সংখ্যা এবং উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যাকে গুণ করে দিব। হ্যাঁ, গুণ করার পরে আমরা কিন্তু দুটি উত্তর পাবো, তাই না? তো এইখানে একটি উত্তর লিখব এবং নিচে আরেকটি উত্তর লিখে দেব। এরপরে আমরা দেখব যে এই দুটির উত্তর একই হলো কিনা। যদি দুটির উত্তর একই হয় তাহলে আমরা ধরে নিব এটি সমতুল ভগ্নাংশ, আর যদি দুটির উত্তর আলাদা হয় তাহলে আমরা ধরে নিব এটি সমতুল ভগ্নাংশ নয়। দেখো, খুবই সহজ একটি বিষয় কিন্তু বন্ধুরা। আমরা দেখো, যদি এটিকে সমাধান করি, আমরা প্রথমে কি করব, এই 4-এর সাথে আমরা কি করব, উপরে যে 3 রয়েছে 3কে আমরা গুণ করে দিব। তাহলে আমরা এখানে লিখব 4 গুণ 3 সমান সমান, এখন 4 এবং 3কে গুণ করলে কত হয়? 4 12, তাই না? আমরা এখানে লিখে দিলাম 12, অর্থাৎ আমরা উত্তর পেয়েছি 12। এরপরে দেখো, আমরা এবারে এই 2-এর সাথে আমরা নিচের 6কে এবারে গুণ করে দিব, তাই না? আমরা জানি উপরে এবং নিচে গুণ করতে হয়। তাহলে আমরা এবারে লিখে দিব 2 গুণ 6। এখন 2-এর সাথে 6কে গুণ করলে কত হয়? 6 দুগুণ 12। এখন দেখো বন্ধুরা, এইখানে হচ্ছে আমাদের মজার বিষয়। আমরা এইখানে উত্তর পেয়েছি 12 এবং এইখানেও কিন্তু উত্তর পেয়েছি 12, অর্থাৎ উপরে এবং নিচে দুই জায়গাতেই কিন্তু আমরা একই উত্তরই পেয়েছি। তার মানে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি এই ভগ্নাংশটি এবং এই ভগ্নাংশটি, এই দুটি হচ্ছে কি সমতুল ভগ্নাংশ। দেখো, আমরা কিন্তু খুবই সহজ এবং খুবই মজায় মজায় কিন্তু আমরা এটিকে সমাধান করে ফেললাম। একই রকমভাবে দেখো, আমরা যদি পাশের অঙ্কটিকে দেখি, এখানে রয়েছে 6-এর 3 এবং রয়েছে 8-এর 4। এই দুটি সমতুল কিনা আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো আমরা প্রথমে কি করব, এই নিচের সংখ্যার সাথে উপরের সংখ্যাকে গুণ করব, তারপর আমরা উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যাকে গুণ করে দেব। তাহলে আমরা শুরুতে যদি এই দুটিকে গুণ করি, আমরা লিখব 6 গুণ 4। আমরা এখানে লিখে দেব 6 গুণ 4। এখন 6-এর সাথে 4কে গুণ করলে কত হয়? আমরা জানি 4 6 24, আমরা এখানে লিখে দিলাম 24। এখন দেখো, আমরা যদি 3-এর সাথে 8কে গুণ করে দেই, আমরা লিখব 3 গুণ 8, অর্থাৎ 3 24, আমরা এখানে লিখে দেব 24। দেখো বন্ধুরা, আমরা এখানে পেলাম উপরে হচ্ছে 24 এবং নিচেও কিন্তু পেয়েছি উত্তর 24। তার মানে কি আমাদের এখানেও দুটির উত্তর সমান হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি এই দুটি ভগ্নাংশ কি সমতুল ভগ্নাংশ। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এরপরে দেখো, আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে রয়েছে 8-এর 3 এবং 10-এর 5। তাহলে এটি সমতুল ভগ্নাংশ কিনা আমরা যদি এটিকে বের করি, আমরা শুরুতে কি করব, 8-এর সাথে 5কে গুণ করে দেব। আমরা উপরে লিখব 8 গুণ 5, অর্থাৎ 8-এর সাথে 5কে গুণ করলে হয় 5 40, আমরা এখানে লিখে দিলাম 40। এরপরে দেখো, আমরা এবারে দেখতে পাচ্ছি এখানে উপরে রয়েছে 3 এবং নিচে রয়েছে 10। তাহলে আমরা এবারে লিখে দেব 3 গুণ 10,
অর্থাৎ 3-এর সাথে 10কে গুণ করলে কত হয় আমরা জানি 3 10-এ, হ্যাঁ 3 10-এ 30, আমরা এখানে লিখে দিলাম 30। এখন দেখো বন্ধুরা আমরা উপরে পেয়েছি 40 এবং নিচে পেয়েছি 30, অর্থাৎ এই দুটি কি সমান হলো? সমান কিন্তু হলো না। তার মানে কি আমরা এটিকে সমতুল ভগ্নাংশ বলতে পারি? না বন্ধুরা, পারি না। তাহলে এটিকে আমরা কি বলবো? এটিকে আমরা বলবো সমতুল ভগ্নাংশ নয়। এরপরে দেখো এইখানের অঙ্কটিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে রয়েছে 8-এর 4 এবং রয়েছে 10-এর 5। তাহলে এটিকে আমরা একটু বের করার চেষ্টা করি যে এটি সমতুল ভগ্নাংশ কি না। আমরা প্রথমে 8-এর সাথে 5কে গুণ করব, নিচের সংখ্যার সাথে উপরের সংখ্যা। আমরা লিখে দিব 8 গুণ 5, অর্থাৎ 5-এ আডা 40। আমরা এখানে উপরে লিখে দেব 40। এরপরে দেখো এখানে উপরে রয়েছে 4, নিচে রয়েছে 10। আমরা লিখে দেব 4 গুণ 10। তোমরা এটিকে বের করে ফেলো তো ঝটপট করে যে 4-এর সাথে 10কে গুণ করলে কত হয়। আশা করি সকলেই বের করতে পেরেছো। আমরা জানি 4 10-এ 40। আমরা এখানে লিখে দেব 40, অর্থাৎ আমাদের উপরেও হলো 40 এবং নিচেও হলো 40, দুটিই কিন্তু সমান। তার মানে আমরা বলতে পারি 8-এর 4 এবং 10-এর 5 সমতুল ভগ্নাংশ। আশা করি সকলেই তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা আমরা যদি এরপরে একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 11 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 3-এর 1 ও 4-এর 1 এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। দেখো আমাদের কিন্তু এখানে দুটি ভগ্নাংশ দেওয়া রয়েছে, 3-এর 1 এবং 4-এর 1। এখন এই দুটি ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ এই 3-এর 1-এর আরও একটি সমতুল ভগ্নাংশ, মানে একই মানের। সমতুল মানে কি বলেছিলাম আমি? সমতুল্য বা সমান। তাহলে এটার সমান আরও একটি ভগ্নাংশ আমাদের নির্ণয় করতে হবে এবং এইটার সমান আরও একটি ভগ্নাংশ কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে আমাদের ভয় পাবার কিছু নেই, আমরা খুবই সহজে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আজকে সমাধান করা শিখবো। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখি এটিকে কীভাবে সমাধান করা যায়। বন্ধুরা আমাদেরকে 11 নম্বরে বলা হয়েছে 3-এর 1 ও 4-এর 1 এই দুটির সমতুল ভগ্নাংশ বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে দেখো এটিকে আমরা কি করব? আমরা প্রথমে 3-এর 1-এর সমতুল যে ভগ্নাংশ রয়েছে এটিকে আমরা বের করব। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যে কাজটি করব, সমতুল ভগ্নাংশ বের করার ক্ষেত্রে আমরা সব সময় একটি জিনিস শুধু মাথায় রাখব। আমরা যে কোনো একটি সংখ্যা দিয়ে এই উপরের সংখ্যাটিকেও গুণ করব এবং নিচের সংখ্যাটিকেও গুণ করব। গুণ করার ফলে আমরা যে উত্তরটি পাবো সেটিই হচ্ছে ওর সমতুল ভগ্নাংশ। খুবই সহজ একটি বিষয়। যেমন দেখো আমরা যদি এই দুটিকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, দেখো আমরা কি করব? 2 দ্বারা গুণ করব। তাহলে আমরা লিখব হচ্ছে একটু সমান সমান দিলাম। আমরা কি করব? উপরে যেহেতু 1 রয়েছে আমরা লিখব 1 গুণ 2। দেখো 1কেও আমরা 2 দ্বারা গুণ করব এবং এই 3কেও আমরা 2 দ্বারা গুণ করব। আমরা কিন্তু যে কোনো একই সংখ্যা দিয়ে গুণ করব। যদি ওরে আমরা 3 দ্বারা গুণ করি তাহলে ওকেও কিন্তু আমরা 3 দ্বারাই গুণ করব। যদি 4 দ্বারা গুণ করতে হয় দুজনকেই 4 দ্বারা গুণ করব। 5 দ্বারা গুণ করলে দুজনকেই 5 দ্বারা গুণ করব। এইভাবে করে আমরা এই গুণটা করব। তাহলে আমরা কি করলাম? 1কে 2 দ্বারা গুণ করলাম এবং এখন আমরা কি করব? 3কেও আমরা কত দ্বারা গুণ করব? হ্যাঁ 2 দ্বারাই কিন্তু গুণ করব। আমরা লিখব 3 গুণ 2। দেখো এখন আমরা যে কাজটি করব, একটি সমান সমান চিহ্ন দিব। এবারে আমরা যদি 1কে 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 2 1-এ 2। আমরা উপরে লিখে দেব 2, এরপরে একটি দাগ দেব বা একটি ভাগ চিহ্ন দিব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 3 গুণ 2, অর্থাৎ 3-এর সাথে 2কে গুণ করলে কত হয়? 3 2 6। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 6-এর 2। তার মানে এই 6-এর 2 হচ্ছে 3-এর 1-এর সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটিকে বের করে ফেললাম। এরপরে দেখো আমরা যদি এবারে 4-এর 1-এর সমতুল ভগ্নাংশ বের করি তাহলে আমরা এবারে কি লিখব? আমরা উপরে আছে দেখতে পাচ্ছি 1, আমরা লিখলাম 1 এবং নিচে রয়েছে 4, আমরা লিখলাম 4। এখন ঠিক একই রকমভাবে আমরা একটি সমান সমান চিহ্ন দিলাম। এখন এই 4-এর 1কে আমরা কি করব? যে কোনো একটি সংখ্যা দিয়ে এই দুটি অঙ্ককেই কিন্তু আমরা গুণ করব। যেমন আগে কিন্তু আমরা 2 দ্বারা গুণ করেছি, এখন চাইলে তোমরা এটিকেও 2 দ্বারা গুণ করতে পারো বা 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, যে সংখ্যা দ্বারা তোমাদের ইচ্ছে করবে তোমরা কিন্তু সেই সংখ্যা দ্বারাই গুণ করতে পারো। যেমন আমরা ধরো এবারে 3 দ্বারা যদি গুণ করি তাহলে এই 1কেও আমরা 3 দ্বারা গুণ করব এবং 4কেও কিন্তু আমরা 3 দ্বারাই গুণ করব। তাহলে আমরা কি লিখব? আমরা উপরে লিখব 1 গুণ 3। হ্যাঁ,
এবং আমরা একটি দাগ দিয়ে নিচে কি লিখব, আমরা কিন্তু এবারে 4কেও 3 দ্বারাই গুণ করব। আমরা লিখব 4 গুণ 3। তার মানে এই দুটি সংখ্যাকে কিন্তু আমরা 3 দ্বারা গুণ করেছি। এখন যদি আমরা গুণফলটা বের করি, দেখো 1-এর সাথে 3কে গুণ করলে কত হয়, 3 একে 3। আমরা উপরে লিখে দেব 3। এবং এরপরে দেখো আমরা যদি নিচে লক্ষ্য করি, এখানে রয়েছে 4 গুণ 3, অর্থাৎ 4-এর সাথে 3কে গুণ করলে কত হয়, তোমরা ঝটপট করে উত্তরটা বের করে ফেলো। হ্যাঁ, আমরা জানি 3 × 12, অর্থাৎ এই যে 4-এর 1, এই 4-এর 1-এর সমতুল ভগ্নাংশ হচ্ছে কত, 12-র 3। তার মানে হচ্ছে এই 4-এর 1 এবং 12-র 3 এই দুটি কিন্তু সমান। সমতুল মানে হচ্ছে কি সমান। আবার একই রকমভাবে আমরা কি বলতে পারি, 3-এর 1 এবং 6-এর 2 এই দুটি হচ্ছে সমান বা সমতুল। তাহলে দেখো এই দুটির সমতুল ভগ্নাংশ কিন্তু আমরা এখানে বের করে ফেলেছি। বন্ধুরা, এরপরে আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে যদি আমরা 3 নম্বরে লক্ষ্য করি, 3 নম্বরে বলা হয়েছে খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি। দেখো আমরা কিন্তু একটু আগে সমতুল ভগ্নাংশ কিভাবে করে বের করতে হয় সেটি কিন্তু আমরা শিখেছি। এখন এইখানে যদি আমরা এই ছকটিকে লক্ষ্য করি, এখানে দেখো আমাদের প্রথম যে ছকটি রয়েছে এখানে বলা হয়েছে ভগ্নাংশ, এবং এই ছকে কিন্তু আমরা কিছু ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এবং এই পাশে কিন্তু আমাদের বলা হয়েছে সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ তার মানে এই প্রত্যেকটি ঘরে কিন্তু আমাদের সমতুল ভগ্নাংশ খুঁজে খুঁজে বের করে লিখতে হবে। অর্থাৎ এই যে প্রথম যে ভগ্নাংশটি আমরা দেখতে পাচ্ছি 3-এর 2, এই 3-এর 2-এর সমতুল ভগ্নাংশ কত, এইখানে কিন্তু একটি ভগ্নাংশ বের করে আমাদেরকে দেখানো হয়েছে। তারপরে এইখানে কিন্তু আরেকটি ভগ্নাংশ বের করে দেখানো হয়েছে। আমাদের কি করতে হবে, এই যে খালি ঘরগুলো রয়েছে এই খালি ঘরগুলোতেও আমাদের ভগ্নাংশ বের করে করে কিন্তু লিখতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই 3-এর 2-এর যে সমতুল ভগ্নাংশগুলো রয়েছে সেগুলোকে এখানে আমাদের লিখতে হবে। যেমন দেখো আমরা যদি প্রথম ভগ্নাংশটা লক্ষ্য করি, এখানে আমাদের রয়েছে 3-এর 2। হ্যাঁ, এই 3-এর 2কে যখন আমরা 2 দ্বারা গুণ করেছি, আমরা কি জানি ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একই সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে হবে, তাই না? উপরের সংখ্যাকেও একই সংখ্যা দিয়ে গুণ করব এবং নিচেরটাকেও কিন্তু একই সংখ্যা দ্বারা গুণ করব। যেমন দেখো আমরা কিন্তু শুধুমাত্র 1 দ্বারা গুণ করতে পারবো না, কারণ হচ্ছে 1 দ্বারা গুণ করলে আমরা এটিকেই পাবো, তাই না? যার কারণে আমরা 1 দ্বারা গুণ করতে পারবো না, আমরা সর্বনিম্ন হচ্ছে 2 দ্বারা গুণ করা শুরু করব। যেমন এটিকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, দেখো 2-এর সাথে 2কে গুণ করলে কত হয়, 2 × 2 = 4। উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 রয়েছে। এরপরে 3-এর সাথেও কিন্তু আমাদের এবারে 2কে গুণ করতে হবে, তাই না? তাহলে 3-এর সাথে 2কে গুণ করলে কত হয়, 3 × 2 = 6, এখানে রয়েছে 6। এরপরে দেখো 2 দ্বারা গুণ করা হয়ে গেল। এখন যদি আমরা 3 দ্বারা গুণ করি, অর্থাৎ এই দুটিকেই কিন্তু আমরা 3 দ্বারা গুণ করব। দেখো যদি 2কে 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 3 × 2 = 6, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 রয়েছে। এরপরে এই 9 কীভাবে আসলো, এখন আমরা এই 3কেও 3 দ্বারাই কিন্তু গুণ করব। তাহলে 3 দ্বারা 3কে গুণ করলে হয় 3 × 3 = 9। তাহলে দেখো আমাদের 2 দ্বারা গুণ করলে এটা পেলাম, 3 দ্বারা গুণ করে এটা পেলাম। এখন আমরা কত দ্বারা গুণ করব, 4 দ্বারা গুণ করব। তাহলে 2কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 4 × 2 = 8, আমরা উপরে লিখে দিব 8। এরপরে 3কেও কিন্তু আমরা 4 দ্বারা গুণ করব। তাহলে 3কে 4 দ্বারা গুণ করলে হয় 3 × 4 = 12, আমরা নিচে লিখে দিব 12। তাহলে এটি কিন্তু আমাদের আরেকটি সমতুল ভগ্নাংশ বের করা হয়ে গেল। এরপরে আমরা এবারে 5 দ্বারা গুণ করব, মানে এই ঘরে এসে আমরা 5 দ্বারা গুণ করব, এই ঘরে এসে আমরা 6 দ্বারা গুণ করব, এই ঘরে এসে 7 দ্বারা, এই ঘরে এসে 8 দ্বারা। হ্যাঁ, দেখো আমরা কিন্তু 4 দ্বারা গুণ করেছি। এবার আমরা কি করব, 5 দ্বারা গুণ করব। তাহলে 2কে 5 দ্বারা গুণ করলে হয় 5 × 2 = 10, আমরা উপরে লিখে দিব 10। এরপরে আমরা একটি ভাগ চিহ্ন দিব। এবারে 3কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে হয় 3 × 5 = 15, আমরা এখানে লিখে দিব 15। তাহলে কিন্তু আমাদের এইখানেও আরেকটি ভগ্নাংশ তৈরি হয়ে গেল। এরপরে দেখো যদি আমরা এবার 6 দ্বারা গুণ করি তাহলে 2কে 6 দ্বারা গুণ করলে হয় 6 × 2 = 12, আমরা এখানে লিখে দিব 12। এরপরে দেখো আমরা নিচে কি করব, 3কে এবারে 6 দ্বারা গুণ করব। তাহলে 3কে 6 দ্বারা গুণ করলে কত হয়, আমরা জানি 3 × 6 = 18, আমরা এখানে লিখে দিব 18। এরপরে দেখো আমরা এবারে 2কে 7 দ্বারা গুণ করব, তাই না? তাহলে 7 দ্বারা গুণ করলে হয় 7 × 2 = 14, আমরা উপরে লিখে দেব 14। এরপরে আমরা একটি ভাগ চিহ্ন দিয়ে নিচে কি করব, এখানে 3 দ্বারা এবারে আমরা 7কে কিন্তু গুণ করব। তাহলে 3 × 7 হয়ে যায় 21, আমরা এখানে লিখে দেব 21। এরপর যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে 8
কে আমরা 2 দ্বারা গুণ করলে পাই হচ্ছে 8 দুগুণ 16, আমরা এখানে লিখে দিব 16। এরপর আমরা নিচে কি করব, 3কে এবার 8 দ্বারা গুণ করব, তাহলে এই 3কে 8 দ্বারা গুণ করলে হয় 3 8 24, আমরা এখানে লিখে দিব 24। তাহলে দেখো আমাদের কিন্তু এইখানে প্রত্যেকটি ঘরে সমতুল ভগ্নাংশ বের করা হয়ে গেল। একই রকমভাবে আমরা যদি এবারে এই দ্বিতীয় লাইনে চলে যাই, এখানে রয়েছে 4-এর 3। এখন এই 4-এর 3-এর যে সমতুল ভগ্নাংশগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে আমাদের বের করে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা 2 দ্বারা গুণ করব, তারপরে 3 দ্বারা, তারপরে 4 5 6 7 8। তাহলে এই 4-এর 3কে আমরা প্রথমে 2 দ্বারা যদি গুণ করি, অর্থাৎ 3কেও 2 দ্বারা গুণ করব, 4কেও 2 দ্বারা গুণ করব, তাহলে 3কে 2 দ্বারা গুণ করলে হয় 3 দুগুণ 6, আমরা উপরে লিখে দিব 6। এবং 4কে 2 দ্বারা গুণ করলে হয় 4 দুগুণ 8। এরপর দেখো এবার যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে 3 3-এ হয় 9। এবং নিচে আমরা কি করব, নিচে রয়েছে 4, 4-এর সাথে 3কে গুণ করলে হয় 3 4 12, আমরা লিখে দিলাম 12। এরপর যদি 4 দ্বারা গুণ করি, অর্থাৎ 3-এর সাথে 4কে গুণ করলে হয় 3 4 12, আমরা এখানে লিখে দিলাম 12। এবং আমরা এবারে কি করব, এই 4-এর সাথে আবার আমরা এই 4কেও গুণ করে দেব, তাহলে 4 4 হয়ে যায় 16, আমরা এখানে লিখে দিলাম 16। এবার আমরা এই দুই সংখ্যাকে কত দ্বারা গুণ করব, 5 দ্বারা গুণ করব, অর্থাৎ 3-এর সাথে 5কে গুণ করলে হয় 3 5 15। এবং 4-এর সাথে 5কে গুণ করলে হয় 4 5 20, আমরা লিখে দিলাম 20। এবার আমরা এই দুটি সংখ্যাকে 6 দ্বারা গুণ করব, তাহলে 3-এর সাথে 6কে গুণ করলে হয় 3 6 18। এবং 4-এর সাথে 6কে গুণ করলে হয় 4 6 24, আমরা লিখে দিলাম 24। এবার আমরা এই দুটিকে 7 দ্বারা গুণ করব, অর্থাৎ 3-এর সাথে 7কে গুণ করলে হয় 3 7 21। এবং 4-এর সাথে 7কে গুণ করলে হয় 4 7 28, আমরা লিখে দেব 28। এবারে এই দুটিকে আমরা একই রকমভাবে 8 দ্বারা গুণ করব, অর্থাৎ 3 8 24, আমরা এখানে লিখে দিব 24। এবং আমরা এবারে কি করব, 4কে আমরা এবারে 8 দ্বারা গুণ করব, অর্থাৎ 4 8 32, আমরা এখানে লিখে দিব 32। বন্ধুরা আমরা যদি এরপরে নিচের লাইনে চলে যাই, এখানে রয়েছে 5-এর 3, অর্থাৎ এটির যে সমতুল ভগ্নাংশ এটিকে কিন্তু আমাদের বের করতে হবে। অর্থাৎ আমরা শুরুতে কি করব, আমরা এটিকে 2 দ্বারা গুণ করব, তাহলে 3কে 2 দ্বারা গুণ করলে হয় 3 দুগুণ 6, আমরা উপরে লিখে দেব 6। এবং 5কে 2 দ্বারা গুণ করলে হয় 5 দুগুণ 10, আমরা এখানে লিখে দেব 10। এরপরে দেখো 3কে এবার আমরা কি করব, এবার এই দুটিকে 3 দ্বারা গুণ করব, তাহলে 3কে 3 দ্বারা গুণ করলে হয় 3 3 9, আমরা উপরে লিখে দেব 9। এবং 5কে 3 দ্বারা গুণ করলে হয় 3 5 15, আমরা লিখে দিলাম 15। এরপরে দেখো আমরা যদি এবারে 4 দ্বারা গুণ করি, অর্থাৎ 3কে 4 দ্বারা গুণ করলে হয় 3 4 12, আমরা লিখে দিলাম 12। এবং 5কে 4 দ্বারা গুণ করলে হয় 4 5 20, আমরা লিখে দিলাম 20। এরপরে যদি 5 দ্বারা গুণ করি, অর্থাৎ 3কে 5 দ্বারা গুণ করলে হয় 3 5 15, আমরা লিখে দিলাম 15। এবং 5কে 5 দ্বারা গুণ করলে হয় 5 5 25, আমরা এখানে লিখে দেব 25। এরপরে দেখো যদি আমরা এবারে 6 দ্বারা গুণ করি, অর্থাৎ 3 6 18। এবং যদি আমরা 5কে 6 দ্বারা গুণ করি, তাহলে 5 6 30। এবারে যদি আমরা 7 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 3কে 7 দ্বারা গুণ করলে হয় 3 7 21, আমরা এখানে লিখে দেব 21। এবং যদি আমরা 5কে 7 দ্বারা গুণ করি, তাহলে হয় 5 7 35। এরপরে দেখো যদি আমরা এবারে 8 দ্বারা গুণ করি, তাহলে আমরা 3কে 8 দ্বারা গুণ করলে পাই 3 8 24, আমরা উপরে লিখে দিলাম 24। এবং 5কে 8 দ্বারা গুণ করলে হয় 5 8 40, আমরা নিচে লিখে দিলাম 40। অর্থাৎ আমরা এবারে কি করলাম, 5-এর 3-এর যে সমতুল ভগ্নাংশগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা খুঁজে বের করলাম। এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি আরও একটি সারি কিন্তু আমাদের রয়েছে। এখানে বলা হয়েছে 6-এর 1, অর্থাৎ এই 6-এর 1-এর সমতুল যে ভগ্নাংশগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা এখানে বের করে লিখব। তাহলে এই ঘরটি আমি তোমাদের জন্য খালি রেখে দিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে তোমরা একই রকমভাবে এগুলোর মতো করে তোমরা এখানে সমতুল ভগ্নাংশ বের করে এই ঘরটি পূরণ করবে। ঠিক আছে, তোমরা যদি এটিকে পূরণ করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে দাও যে তোমরা এটি পূরণ করতে পেরেছো। আর যদি তোমাদের পূরণ করতে সমস্যা হয় সেটিও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা এরপরে যদি আমরা 4 নম্বরে লক্ষ্য করি,
এখানে 4 নম্বরে আমাদেরকে বলা হয়েছে নিচের ভগ্নাংশ জোড়া সমতুল বা সমতুল নয় তা নির্ণয় করি এবং টিক চিহ্ন দেই। দেখো আমাদেরকে বলা হয়েছে নিচের ভগ্নাংশ জোড়া, অর্থাৎ আমরা এখানে যদি লক্ষ্য করি এখানে কিন্তু এক এক জোড়া মানে হচ্ছে কি আমরা জানি এক জোড়ায় দুটি করে হয়, তাই না? মানে দুটি মিলে হয় এক জোড়া, অর্থাৎ এখানে কিন্তু দুটি করে ভগ্নাংশ বা এক জোড়া ভগ্নাংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এই ভগ্নাংশ জোড়া বা এই ভগ্নাংশ দুটি সমতুল কিনা, যদি সমতুল হয় তাহলে আমরা কি করব, এই সমতুলের ঘরে আমরা টিক চিহ্ন দেব, এবং যদি সমতুল না হয়, হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই সমতুল নয় এই ঘরে একটি টিক চিহ্ন দেব। ঠিক আছে, তাহলে আগে কিন্তু আমাদেরকে এটিকে নির্ণয় করতে হবে যে এটি সমতুল কিনা। যেমন 1 নম্বরে কিন্তু আমাদেরকে এটি দেখানো হয়েছে। হ্যাঁ, যেহেতু এটি আমাদেরকে দেখানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর বের হয়েছে উপরে 36 এবং নিচেও 36। তাহলে দুটি যেহেতু সমান তার মানে এটি সমতুল ভগ্নাংশ, এজন্য এই সমতুলের ঘরে কিন্তু একটি টিক চিহ্ন দেওয়া রয়েছে। এরপরে আমরা যদি নিচের টিকে লক্ষ্য করি, দেখো আমরা কিভাবে করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। আমরা জানি এই উপরের সাথে নিচের সংখ্যাকে গুণ করতে হয় এবং নিচের সাথে উপরের সংখ্যাকে গুণ করতে হয়, তাই না? তাহলে আমরা এই নিচে অর্থাৎ 5-এর সাথে আমরা কি করব, উপরে যে 3 রয়েছে এই দুটিকে আমরা গুণ করব। আমরা লিখব 5 গুণ 3। আমরা এখানে লিখে দিব 5 গুণ 3, অর্থাৎ 5-এর সাথে 3কে গুণ করলে কত হয়, 5 15। আমরা লিখে দিলাম 15। এবং আমরা আর কি করব, এই যে উপরে যে 2 রয়েছে এবং নিচে যে 10 রয়েছে এই দুটিকে কিন্তু এবারে গুণ করব। তাহলে আমরা এবার লিখে দেব 2 গুণ 10। তাহলে 2-এর সাথে যখন 10কে গুণ করলাম তখন কত পেলাম, আমরা পেলাম হচ্ছে 10 দুগুণ 20। এখন দেখো উপরে পেয়েছি 15, নিচে পেয়েছি 20। তাহলে দুটি কি সমান হলো? বন্ধুরা দুটি কিন্তু সমান হলো না। তার মানে কি এটি সমতুল ভগ্নাংশ নাকি সমতুল নয়? অবশ্যই সমতুল নয়। তাহলে আমরা টিকটা কোথায় দেব? এই যে দেখো সমতুল নয় এই ঘরে এসে আমরা টিকটা দিয়ে দেবো। এই সোজা দিতে হবে কিন্তু, হ্যাঁ, এই সোজা এই ঘরে এসে আমরা দিয়ে দেব সমতুল নয়, এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেব। এরপরে দেখো আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে আমরা কি করব, প্রথমে এই নিচে যে 6 রয়েছে 6-এর সাথে উপরের 8কে আমরা গুণ করব, মানে আড়াআড়ি আমরা গুণ করব। তাহলে 6-এর সাথে 8কে আমরা গুণ করব। আমরা লিখলাম 6 গুণ 8 সমান সমান 6কে 8 দ্বারা গুণ করলে কত হয়, আমরা জানি 6 8 48। আমরা এখানে লিখে দিলাম 48। এরপর আমরা কি করব, উপরের 4-এর সাথে নিচের 12কে আমরা গুণ করে দেব, আড়াআড়ি গুণ। তাহলে আমরা লিখব 4 গুণ 12। তাহলে 12-র সাথে যখন আমরা 4কে গুণ করব তখন কত পাবো, 4 12 48। আমরা এখানে লিখে দিব 48। অর্থাৎ দেখো আমরা উপরেও পেয়েছি 48, নিচেও পেয়েছি 48। দুটি কি সমান? হ্যাঁ, অবশ্যই দুটি সমান। তাহলে কি এটি সমতুল নাকি সমতুল নয়? অবশ্যই সমতুল, মানে সমান। তাহলে আমরা কি করব, সমতুলের ঘরে এসে একটি টিক চিহ্ন দিয়ে দেব। এরপরে দেখো আমরা যদি নিচের জোড়াটিকে লক্ষ্য করি, এখানে রয়েছে 5-এর 3 এবং 10-এর 9। তাহলে আমরা শুরুতে কি করব, নিচে যে 5 রয়েছে এই নিচের সংখ্যার সাথে উপরের 9কে আমরা গুণ করে দেব, অর্থাৎ 5 গুণ 9। আমরা লিখব 5 গুণ 9। তাহলে 5-এর সাথে 9কে গুণ করলে কত হয়, আমরা জানি 5 9 45। আমরা এখানে লিখে দেব 45। এবং এখন আমরা কি করব, উপরের 3-এর সাথে নিচের 10কে আমরা গুণ করে দেব। তাহলে আমরা লিখব হচ্ছে 3 গুণ 10, অর্থাৎ 3 10-এ কত হয় তোমরা ঝটপট করে বলে ফেলো তো। হ্যাঁ, 3 10-এ 30। আমরা পেয়েছি এখানে 30, উপরে পেয়েছি আমরা 45, নিচে পেয়েছি 30। তাহলে দুটি কি সমান হলো? সমান হলো না। তার মানে কি এটি সমতুল হবে নাকি সমতুল নয় হবে? যেহেতু সমান নয় তার মানে সে সমতুল নয়। আমরা এই ঘরে এসে একটি টিক চিহ্ন দেবো, সমতুল নয় এই ঘরে এসে একটি টিক চিহ্ন দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের এটিকে সমাধান করা হয়ে গেল। এটি কিন্তু খুবই মজার একটি অঙ্ক, তাই না বন্ধুরা? এরপরে আমরা যদি 12 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করি এবং প্রতীক বড় ছোট ব্যবহার করে ছোট বড় লিখি। অর্থাৎ আমরা এখানে কিন্তু কিছু ভগ্নাংশ দেখতে পাচ্ছি। দেখো এখানে কিন্তু এক এক জোড়া করে ভগ্নাংশ বা দুইটি করে কিন্তু ভগ্নাংশ দেয়া রয়েছে। এখন এই ভগ্নাংশগুলোকে আমাদের আগে তুলনা করতে হবে যে কোনটি ছোট কোনটি বড়। তুলনা মানে হচ্ছে কি ছোট কোনটা বড় কোনটা, এটি কিন্তু আমাদের যাচাই করতে হবে বা বের করতে হবে। তারপরে
এই যে প্রতীক আমরা দেখতে পাচ্ছি, দেখো একটি প্রতীক, এই দুটি প্রতীক, অর্থাৎ বড় এবং ছোট এই দুটি প্রতীক ব্যবহার করে আমরা এটিকে এখানে বড় ছোট নির্ণয় করব। ঠিক আছে, মানে এই দুটি সংখ্যার মাঝখানে আমরা এই দুটির মধ্যে যে কোনো একটি প্রতীককে ব্যবহার করব, ব্যবহার করে আমরা বুঝাবো যে এটি বড় বা এটি বড়। ঠিক আছে, এই প্রতীক ব্যবহার করে কিন্তু আমাদের এই বড় ছোটটা নির্ণয় করতে হবে। এখন বিষয় হচ্ছে এই যে প্রতীক দুটো আমরা দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় হচ্ছে বড় এবং এটিকে বলা হয় ছোট। কিন্তু এই প্রতীক দুটি আমরা কিন্তু অনেক সময় মিলিয়ে ফেলি। হ্যাঁ, আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোনটি বড় বা কোনটি ছোট, বা এটি আমরা বুঝতে পারি না যে এটি আমরা কিভাবে করে বসাবো। আমরা এই যেমন আমরা এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছি, আমরা এখানে কিভাবে করে এই প্রতীকটি বসাবো, এই প্রতীকটা বসাবো না এই প্রতীকটা বসাবো, আমরা কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলি। আজকে আমরা এমন একটি পদ্ধতি শিখব যে পদ্ধতির মাধ্যমে আমরা কোনো দিন আর গুলিয়ে ফেলবো না যে কোন প্রতীকটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা যদি লক্ষ্য করি, আমরা কিন্তু এই রকম দুইটা চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এরকম দুটো প্রতীক আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই দুটো প্রতীককে আমরা কিভাবে করে মনে রাখতে পারি যে কোনটি ছোট বা কোনটি বড়, বা কোন প্রতীকটা আমাদের কিভাবে করে ব্যবহার করতে হবে, এটিকে মনে রাখার জন্য অনেক মজার একটা পদ্ধতি আজকে আমরা শিখব। আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে একটি মুখ। হ্যাঁ, যে কোনো কিছুর একটি মুখ। আমরা ধরে নিচ্ছি এই মুখটা এই যে এরকম আমার এই আঙুলের মতো, হ্যাঁ, হাতের মতো। তাহলে এই যে হাত আমরা দেখতে পাচ্ছি, দেখো এই মুখটি কিন্তু এই যে এরকম হা করে আবার বন্ধ করে, হা করা যায় বন্ধ করা যায়, তাই না? এটি একটি মুখের মতো আমরা ধরে নিচ্ছি। তাহলে এই মুখটিকে আমরা কোন দিকে হা করা দেখতে পাচ্ছি? আমরা কিন্তু এই দিকে হা করা দেখতে পাচ্ছি। তাহলে দেখো এই যে মুখটি আমরা দেখতে পাচ্ছি, এই মুখটি কোন দিকে হা করা? এই মুখটি কিন্তু এই দিকে হা করা। এবং এই যে মুখটি আমরা দেখতে পাচ্ছি, এই মুখটি কিন্তু এই দিকে হা করা, তাই না? তাহলে এই মুখটি যে পাশে হা করা থাকবে সেই পাশের সংখ্যাটি হচ্ছে বড়। ঠিক আছে, আবারও তোমাদেরকে বলছি, এই মুখটি যে পাশে হা করা থাকবে সেই পাশের সংখ্যাটি হচ্ছে বড় সংখ্যা হবে। ঠিক আছে, যেমন এই যে মুখটা আমরা দেখতে পাচ্ছি, এই মুখটি কিন্তু এই পাশে হা করা রয়েছে, তার মানে আমাদের বুঝতে হবে যে এই পাশের সংখ্যাটি বড়। যেমন ধরো আমরা যদি এখানে দুটি সংখ্যা লিখি, যেমন আমরা প্রথমে ধরো এখানে লিখছি হচ্ছে 5 এবং আরেকটি সংখ্যা লিখে দিচ্ছি 7। এখন আমরা তো সহজেই বুঝতে পারি, তাই না? আমি যদি তোমাদেরকে বলি যে এই 5 এবং 7 এই দুটির মধ্যে কোনটি বড়, তোমরা কি অনায়াসেই বলতে পারবে যে 5 এবং 7-এর মধ্যে 5 বড়। এখন দেখো আমি তোমাদেরকে কি বলেছি, এই যে দুটো মুখ আমরা দেখতে পাচ্ছি, এই মুখটা সবসময় কার দিকে হা করে থাকে? বড় যে সংখ্যাটি তার দিকে কিন্তু হা করে থাকে। তার মানে এই দুটির মধ্যে বড় হচ্ছে কত? 7। তাহলে তোমরা এবারে একটু বুদ্ধি খাটিয়ে বের করো তো যে এইখানে এই দুটির মাঝখানে কোন মুখটা বসবে, এই মুখটা নাকি এই মুখটা? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এই মুখটা কিন্তু বসবে, কারণ এই মুখটা কিন্তু এই দিকে হা করানো, তাই না? 7-এর দিকে হা করানো। তার মানে যেহেতু 7 বড়, তার মানে আমাদের 7-এর দিকে হা করিয়ে এই মুখটাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, যদি আবার এই সংখ্যাটা বড় হতো তাহলে এই হাটা কিন্তু আমরা এই পাশে করিয়ে দিতাম, তাই না? এরপরে দেখো, যদি আমরা দেখি যে এখানে আমরা ধরো লিখে দিচ্ছি 8 এবং এখানে লিখে দিচ্ছি আমরা 3, তাহলে 8 এবং 3-এর মধ্যে বড় হচ্ছে কে? বড় হচ্ছে 8, তাই না? এটি তো আমরা সবাই বুঝি। তাহলে এই দুটির মাঝখানে আমরা কীভাবে করে আমরা এই প্রতীকটি বসাবো, বা এই দুটির মধ্যে কোন প্রতীকটা আমরা বসাবো? আমরা অবশ্যই এই প্রতীকটিকে বসাবো, অর্থাৎ ওর দিকে কিন্তু আমরা হা করিয়ে রাখবো, তাই না? কারণ আমরা জানি যে এই মুখটির যে পাশে হা করা সেই পাশের সংখ্যাটি হচ্ছে বড় সংখ্যা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং এটি কখনোই তোমরা ভুলে যাবে না। এরপরে দেখো, এখন যদি আমরা বইয়ের কাছে চলে যাই, এখানে 12-র ক নাম্বার আমাদেরকে বলা হয়েছে 3-এর 1 এবং 3-এর 2। তাহলে এই দুটির মধ্যে বড় কোনটা, এটি কিন্তু আগে আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে 3-এর 1 এবং এটি হচ্ছে 3-এর 2। অর্থাৎ ধরে নিচ্ছি আমরা একটি রুটিকে 3টি ভাগ করেছি, আমরা একটি রুটিকে 3টি ভাগ করেছি। এখন এই 3 ভাগের 1 ভাগ কি বড় নাকি 3 ভাগের 2 ভাগ বড়? আমরা জানি 3 ভাগের 2 ভাগ কিন্তু বড় হবে, তাই না? 3 ভাগের 1 ভাগ তো ছোট, 3টা ভাগ করেছে তার থেকে একটি ভাগ, তার মানে ছোট একটি ভাগ কিন্তু। আর 3 ভাগের 2 ভাগ কি? ওর চাইতে কিন্তু বড় হবে, তাই না? তার মানে 3-এর 1-এর চেয়ে 3-এর 2 বড়। তাহলে আমরা এইখানে কোন চিহ্নটা ব্যবহার করতে পারি? যেহেতু ও বড়, তার মানে ওর দিকে কিন্তু আমরা হা করিয়ে রাখবো মুখটাকে, তাই না? তার মানে আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারি। দেখো এই মুখটা কিন্তু ওর দিকে হা করানো। ঠিক আছে, এরপরে দেখো খ নাম্বারে বলা হয়েছে
5-এর 2 এবং 5-এর 4, অর্থাৎ 5 ভাগের 2 ভাগ কি বড় নাকি 5 ভাগের 4 ভাগ বড়? আমরা জানি কি 5 ভাগের 4 ভাগ নিশ্চয়ই বড় হবে, 2 ভাগ তো ছোট আর 4 তো বড়, তাহলে অবশ্যই 5 ভাগের 4 ভাগ বড়। তাহলে আমরা এবারে এই যে দুটি প্রতীক রয়েছে, আমরা কোন প্রতীকটা ব্যবহার করব? অর্থাৎ কার দিকে আমরা হা করিয়ে রাখবো? যেহেতু ও বড়, তার মানে ওর দিকে আমরা হা করিয়ে রাখবো, তাই না? আমরা এইভাবে করে এই প্রতীকটা এখানে ব্যবহার করব। এরপরে গ নম্বরে বলা হয়েছে 8-এর 7 এবং 8-এর 5, অর্থাৎ এই দুটির মধ্যে কোনটি বড় তোমরা ঝটপট করে বের করে ফেলো তো। হ্যাঁ, আশা করি সকলেই তোমরা পেরেছো। এখানে বলা হয়েছে 8 ভাগের 7 ভাগ, আর এখানে 8 ভাগের 5 ভাগ, তাহলে অবশ্যই কি 8 ভাগের 7 ভাগ বড়, যেহেতু 5 ছোট, তার মানে ওর চাইতে কিন্তু 8-এর 7 ভাগ বড়। তার মানে হচ্ছে যেহেতু এই সংখ্যাটি বড়, তার মানে আমরা এবারে কি করব, এই মুখটিকে ওর দিকে হা করিয়ে রাখবো, তার মানে আমরা এই চিহ্নটি দিব, তাই না? এইভাবে করে দিব। এখন কিন্তু ওর দিকে হা করা মুখটা, তার মানে ও বড়। বন্ধুরা, আমরা যদি এরপরে ঘ নাম্বার লক্ষ্য করি, এখানে রয়েছে 1 এবং এখানে রয়েছে 7-এর 6। দেখো এইখানে কিন্তু আমরা একটু ভিন্ন ধর্মীয় অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এর আগে কিন্তু আমাদের দুটি করে অঙ্ক ছিল, উপরে একটি নিচে একটি, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র আমরা একটি অঙ্ককে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটি কিন্তু আমাদের একটু বোঝার বিষয়। এই যে 1 রয়েছে, এই 1 দ্বারা আমরা কি বুঝি? 1 দ্বারা কিন্তু 1 ভাগের 1 ভাগকেই আমরা বুঝি, ঠিক আছে? তার মানে সম্পূর্ণ অংশকে কিন্তু বুঝি, তার মানে ওরে কিন্তু আর কোনো ভাগ করা হয়নি। যেমন দেখো, আমরা ধরে নিচ্ছি যে একটি রুটি, এই রুটিটাকে কয় ভাগ করা হয়েছে? 7 ভাগ করা হয়েছে, যেহেতু নিচে 7 রয়েছে, তার মানে 7 ভাগ করা হয়েছে। এই 7 ভাগের উপরে হচ্ছে কয় ভাগ? উপরে রয়েছে 6 ভাগ। কিন্তু এইখানে কিন্তু একটি রুটির, এই যে রুটিটি রয়েছে, একটি রুটি, এই রুটিটিকে কিন্তু কোনো ভাগ করাই হয়নি। হ্যাঁ, ও কিন্তু সম্পূর্ণ আস্তা রয়েছে, তাই না? ওকে কিন্তু 1 ভাগও করা হয়নি। তাহলে ও কি এই আস্তা রুটিটা কি বড় হবে নাকি 7 ভাগের 6 ভাগ বড় হবে? অবশ্যই আস্তা রুটিটা বড় হবে, তাই না? ওকে তো কোনো ভাগই করা হয়নি, তাই না? যার কারণে কিন্তু আমরা বুঝতে পারছি কি, যে ওর চেয়ে এই 1 হচ্ছে বড়। তাহলে আমরা এখন কিভাবে করে চিহ্নটা দিব? আমরা এই 1-এর দিকে মুখটাকে হা করিয়ে রাখবো, তার মানে আমরা এই চিহ্নটি দিব, তাই না? তাহলে দেখো, আমরা কিন্তু আজকে প্রত্যেকটি অঙ্ক খুবই মজায় মজায় সমাধান করে ফেললাম। এখন দেখো, যদি আমরা নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে এখানে প্রত্যেক জোড়া ভগ্নাংশের হর একই। দেখো, আমরা জানি হর কোথায় থাকে? হর থাকে হচ্ছে নিচে। তাহলে প্রত্যেক জোড়া ভগ্নাংশের হর কিন্তু একই, এখানেও 3, এখানেও 3, এখানে 5, এখানেও 5, এখানে 8, এখানেও 8, তার মানে প্রত্যেকটার ভগ্নাংশের হর কিন্তু একই রয়েছে। তাই আমরা শুধু লব তুলনা করব, অর্থাৎ এই উপরে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা তুলনা করব যে এর মধ্যে এই দুটির মধ্যে কোনটি বড়, এই দুটির মধ্যে কোনটি বড়। আমরা যেভাবে করে করেছি আর কি, সেটি বলা হয়েছে। এটা সংখ্যার তুলনার মতোই। বন্ধুরা, আশা করি এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক তোমরা খুবই মজায় মজায় আজকে শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।